সরাসরি আমাদের মূল ঘটনায় চলে যাচ্ছি। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তখন পৌষ মাস। উত্তরবঙ্গে শীত কেমন পড়ে তা আপনারা কম বেশি সবাই জানেন। সন্ধ্যার পরেই চারদিক কুয়াশায় একদম সাদা হয়ে যায়। হাত বাড়ালেও সামনের মানুষ দেখা যায় না। আমাদের গ্রামের একটু ভেতরের দিকে আমার নানার বাড়ি। নানার বাড়ির ঠিক পেছনেই বিঘার পর বিঘা জুড়ে এক বিশাল বাঁশবন, যেখানে দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে থাকে। তো সেবার শীতের ছুটিতে আমি আমার নানার বাড়িতে বেড়াতে গেলাম। দিনটা ছিল শুক্রবার। নানার বাড়ির এক মামাতো ভাই ছিল, তার নাম ছিল আরিফ। আমারই সমবয়সী, তাই ওর সাথেই আমার সারাদিন ঘোরাঘুরি চলতো। ওই দিন রাতে আমাদের নানার বাড়ির একটু দূরের এক পাড়ায় ইসলামী জলসা ছিল। আমি আর আরিফ ঠিক করলাম সেখানে যাব। জিলেপি, তিলেকদমা এগুলো খাওয়া যাবে, আবার রাতে একটু ঘুরে বেড়ানো হবে। জলসা শেষ করে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন রাত প্রায় 12টা পার হয়ে গেছে। শীতের রাতে 12টা মানে নিঝুম মাঝরাত। চারদিকে ঘন কুয়াশা, টর্চের আলো ফেললেও বেশি দূর দেখা যায় না। আমরা দুই ভাই মাফলার আর চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে হাঁটছি। নানার বাড়ির কাছাকাছি আসতেই আরিফ বলল, শামীম, মেন রাস্তা দিয়ে গেলে তো অনেক দূর হবে। পেছনের বাঁশঝাড়ের শর্টকাটটা নিই, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমি একটু ইতস্তত করলাম, কারণ রাতে বাঁশঝাড়ের একটা অন্যরকম থমথমে ভাব থাকে। তারপর আবার এই বাঁশবাগানের অনেক ভুতুর গল্প আছে। বাতাস ছাড়লে বাঁশগাছগুলো যেভাবে একে অপরের সাথে ঘষা খেয়ে ক্যাস ক্যাস শব্দ করে, শুনলে এমনিতেই গা ছমছম করে। কিন্তু শীতের চোটে আর আরিফের জোরাজুরিতে শেষমেশ রাজি হয়ে গেলাম। আমরা বাঁশঝাড়ের সরু কাঁচা রাস্তাটা দিয়ে হাঁটছি। কুয়াশার কারণে টর্চের আলোটা কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। চারদিক একদম নিস্তব্ধ, শুধু আমাদের পায়ের নিচে শুকনো বাঁশপাতার মর্মর শব্দ হচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম। আমাদের ঠিক 10-12 হাত সামনে কুয়াশার ভেতর একটা অবয়ব দেখা যাচ্ছে। কুয়াশার কারণে স্পষ্ট না, তবে বোঝা যাচ্ছে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে আমাদের আগেই হেঁটে যাচ্ছে। আরিফ ভাবল আমাদের গ্রামেরই কেউ হবে। সে জোরে ডাক দিল, কে যায় আগে আগে, একটু খাড়ান, আমরাও আসতেছি। কিন্তু সামনের মানুষটা কোনো উত্তর দিল না। সে একই গতিতে হেঁটে যেতে লাগলো। অদ্ভুত ব্যাপার হলো, সে এত দ্রুত কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে যে আমরা শত চেষ্টা করেও তার নাগাল পাচ্ছি না। আবার সে আমাদের চোখের আড়ালও হচ্ছে না। ঠিক যেন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে আমাদের আগে আগে চলছে। হাঁটতে হাঁটতে আমরা বাঁশঝাড়ের একদম মাঝখানে চলে এলাম। ঠিক তখনই আমার একটা জিনিস নজরে পড়ল, আর সেটা খেয়াল করতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বিশ্বাস করেন দুর্জয় ভাই, আমরা শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তাই প্রতিটা পদক্ষেপে মর্মর শব্দ হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমাদের সামনে যে মানুষটা হেঁটে যাচ্ছে তার পায়ে হাঁটার কোনো শব্দ নেই। একদম নিঃশব্দে যেন কুয়াশা ভেদ করে ভেসে যাওয়ার মতো এগোচ্ছে। আমি আরিফের হাতটা শক্ত করে চেপে ধরলাম। ফিসফিস করে বললাম, আরিফ, সামনের লোকটার দিকে খেয়াল করছিস? তার পায়ের কোনো আওয়াজ নেই কেন? আরিফ আমার কথার জবাব দিল না। সে তখনও সোজা সামনের দিকে তাকিয়ে আছে। আমি মুখের দিকে টর্চের আলো ফেলতেই শিউরে উঠলাম। আরিফের চোখ দুটো একদম স্থির, পলক পড়ছে না। সে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে ওই সামনের অবয়বটার পিছু পিছু ছুটে যাচ্ছে। আমি আরিফকে ঝাঁকুনি দিয়ে বললাম, আরিফ, কি হয়েছে তোর? কথা কোস না কেন? ঠিক তখনই সামনের সেই চাদর মুড়ি দেওয়া লোকটা থমকে দাঁড়িয়ে গেল। সে আমাদের দিকে পেছন ফিরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসটা হঠাৎ করে যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর তখনই সেই লোকটা খুব আস্তে আস্তে আমাদের দিকে ঘুরতে শুরু করলো। চাদরের ফাঁক দিয়ে তার মুখটা বের হয়ে এলো। টর্চের আলোটা যখন তার মুখের উপর পড়ল, আমার কলিজাটা যেন শুকিয়ে গেল। কারণ সেই চাদর পরা লোকটার জায়গায় আর কেউ নয়, স্বয়ং আরিফ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার পাশে যে আরিফ দাঁড়িয়ে আছে ঠিক হুবহু একই রকম দেখতে। আরেকটা আরিফ আমাদের সামনে চাদর মুড়ি দিয়ে মুখে একটা কুৎসিত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আতঙ্কে কাঁপতে কাঁপতে পাশে দেখার জন্য তাকালাম।
আমার পাশে কে দাঁড়িয়ে আছে। পাশে তাকিয়ে দেখলাম এতক্ষণ যে আমার হাতটা ধরেছিল সে কোনো মানুষ না, কঙ্কালের মতো শুকনো একটা হাত আমার চাদরটা খামচে ধরে আছে, আর তার মুখটা কুয়াশার চাদরে ঢাকা। হঠাৎ দুই দিক থেকেই দুই রকম বিভীষিকা আমাকে গ্রাস করতে আসছিল। আমার মাথাটা হঠাৎ ঝিমঝিম করে উঠল। আর কোনো উপায় না পেয়ে আমি আমার জীবনের শেষ চিৎকারটা দিলাম, বাঁচাও বলে। সেই চিৎকারের সাথে সাথেই দূর থেকে নানার বাড়ির পোষা কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে উঠল। আর কুকুরের ডাক কানে আসতেই চোখের পলকে সামনের আর পাশের দুটো অবয়ব কুয়াশার সাথে মিলিয়ে গেল। আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম। পাশে তাকিয়ে দেখি আরিপও মাটিতে পড়ে আছে। সে কেবল চোখ পিটপিট করে তাকাচ্ছে, যেন একটা গভীর ঘুম থেকে মাত্র জেগে উঠল। সে অবাক হয়ে বলল, শামীম, আমরা এখানে কেন? আমরা তো মেইন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। এই কথা শুনে আমার গায়ের ভেতরটা আবার কাটা দিয়ে উঠল। তার মানে আরিফের মনেই নেই যে সে আমাকে নিয়ে বাঁশঝাড়ে ঢুকেছিল। ওকে অন্য কোনো শক্তি সম্মোহন করে এই নির্জন বাঁশঝাড়ে টেনে এনেছিল, আর ওর রূপ ধরেই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। আমরা দুজনে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। শরীরে সব শক্তি দিয়ে একটা দৌড় লাগাই এবং নানার বাড়ির উঠানে এসে আছাড় খেয়ে পড়ি। অদ্ভুত ব্যাপার হলো, আমি কিন্তু ভয় পেয়ে অজ্ঞান হতে হতেও হইনি, কিন্তু নানা বাড়ির উঠানে আসা মাত্রই আমরা দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন সকাল। ছোট মামা বললেন, হঠাৎ একটা চিৎকার শুনতে পাই। তারপর বের হয়ে এসে দেখে আমরা দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছি। আর এর সাথে সাথেই উনি ঘটনাটি শেষ করেন। তো শামীম ভাইয়ের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটাবার ভাবুন তো, আপনার সাথে যে চেনা মানুষটা হাঁটছে সে আসলে আপনার চেনা মানুষ নয়, বরং অবিকল তার রূপ ধরে অন্য কেউ আপনাকে কোনো এক গভীর বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই যে চেনা মানুষগুলোর অচেনা রূপ, বিভ্রম, এর চেয়ে বড় আতঙ্ক আর কী হতে পারে? কুয়াশাচ্ছন্ন রাতে আপনার পাশে দাঁড়িয়ে যে হাঁটছে সে আসলে আপনার আপনজন তো, নাকি অন্য কিছু? একটু খেয়াল রাখবেন। ভূত.কমের আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব দ্রুতই নতুন ঘটনা নিয়ে হাজির হব। আমি আর জে দুর্জয়।